প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে আসছি, বিপণন কার্যাবলী। নিশ্চয়ই তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে সেটা বুঝতে পারতেছো যে আমি কোন চ্যাপ্টার নিয়ে আসছি। তোমাদের সাথে আছি আমি, নিপাতের ডাক প্রকাশক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দাসের বাজার আদর্শ কলেজ, পড়ালেখা। দ্বিতীয় পত্রের তৃতীয় দাগ বিপণন কার্যাবলী। তো এই বিপণন কার্যাবলীর আজকে এই বিপণন কার্যাবলীর উপর আমি দুইটা ক্লাস করে ফেলেছি আগে। আজকে আমরা সর্বশেষ ক্লাস নিয়ে আসছি। বিপণন কার্যাবলীর কিছু ধাপ নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মূলকীকরণ নিয়ে। মূলকীকরণ কি? এই মূলকীকরণটা হচ্ছে এমন একটা বিষয়, পণ্যকে আকৃষ্ট করার জন্য বা পণ্যকে ভালো রাখার জন্য যেভাবেই আমরা চিন্তা করি, মূলকীকরণ খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সংজ্ঞাটা জেনে নিই একটু। মূলক, যার ইংরেজি শব্দ হচ্ছে প্যাকেজ, এবং মূলকীকরণ, যার ইংরেজি শব্দ হচ্ছে প্যাকেজিং, একই অর্থ প্রকাশ করে না। কিভাবে? এখানে মূলক বলতে পণ্যের জন্য বিশেষ কোনো আবরণকে বোঝায়। মূলক বলতেই কিন্তু পণ্যের কোনো বিশেষ আবরণকে বোঝানো হয়েছে। অন্যদিকে মূলক দিয়ে কোনো পণ্যকে সুন্দর করে ঢেকে বা মুড়ে দেওয়াকে মূলকীকরণ বলে। মূলক হচ্ছে আবরণ, আর সেই মূলক দিয়ে পণ্যকে ঢেকে দেওয়া বা আবৃত করার নাম হচ্ছে মূলকীকরণ। এই মূলকীকরণ থেকে আমরা কিছু বিশেষ বিষয় পেয়েছি। সেই বিষয়গুলো হলো, মূলকীকরণ পণ্যকে আকর্ষণীয় করে তোলে, সেটা আমি প্রথমেই বলেছিলাম। এটি পণ্যের নিরাপত্তা রক্ষা করে এবং পণ্যের গুণগত মান রক্ষা করে। এটি পণ্যের নিরাপত্তা, পণ্যের গুণগত মান রক্ষা করে। পণ্যের বিস্তারিত বিবরণ মূলকে উল্লেখ থাকে বলে বিক্রয়ের সুবিধা হয়। দেখে নিও তোমরা, আমরা একটা চিপস কিনে খাই, সেটার কিন্তু দাম এবং মেয়াদের উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে। সেটা প্রত্যেকটা মানুষ, সচেতন মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেয়াদ, একটা পণ্যের মেয়াদ কতদিন সেটা ভালো থাকবে, এবং সেটার দাম। তো এটা পণ্যের মূলকের গায়ে কিন্তু লেখা থাকে। এতে সহজে পণ্য পরিবহন করা যায় এবং সামাজিক কল্যাণ সাধন হয়। এটি পণ্যের প্রসারে সাহায্য করে থাকে। তো মূলকীকরণ আমরা জানলাম, এবার জানবো আমরা বিজ্ঞাপন। একটা পণ্য সবকিছু হয়ে গেছে, প্রমিতকরণ হয়ে গেছে, তারপর পর্যায়িতকরণ হয়ে গেছে, তারপর গুদামজাতকরণ হয়ে গেছে, পরিবহনের মাধ্যমে সেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। তার আগে কিন্তু, পরিবহনের আগে এই মূলকীকরণটা হয়। তো এসব কিছু হওয়ার পর কিন্তু এই পণ্যটা বিক্রি করতে গেলে পণ্য সম্পর্কে সবাইকে জানতে হবে। কে জানাবে সেটা? শুধু কি একজন বিক্রয়কর্মী গিয়ে জানাবে? না, আরেকটা মাধ্যমে কিন্তু প্রত্যেকেই পণ্য সম্পর্কে জেনে যায় আগে। সেটা অবশ্য প্রযুক্তির বদৌলতে, সেটা হচ্ছে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন যখন আমরা টিভিতে দেখি, তখন একটা পণ্য সম্পর্কে আমরা জানি, বা রেডিওতে শুনি, বা খবরের কাগজে পড়ি, তখন আমরা একটা পণ্য সম্পর্কে জানি এবং কেনার আগ্রহটা তখনই তৈরি হয়। তো বিজ্ঞাপন কি আমরা এখন জানবো। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্বৃত্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। কি বলছে? যে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে, কিন্তু অর্থের বিনিময়ে, সংখ্যাটা খুব ভালোভাবে খেয়াল করবা, অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। এই নৈর্ব্যক্তিক উপস্থাপন মানে এটা কি? যে প্রক্রিয়া উৎপাদনকারী বা উদ্যোক্তা ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে পণ্যের উপস্থাপন করেন, তাকে নৈর্ব্যক্তিক উপস্থাপন বলে। মানে এই নৈর্ব্যক্তিক উপস্থাপনে কোনো ব্যক্তি নিজেই এখানে দাঁড়িয়ে থেকে উপস্থাপন করবে না পণ্য সম্পর্কে। বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণত পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি হয় বা চাহিদা সৃষ্টি করা সম্ভব হয়। এর মাধ্যমে জনগণকে পণ্য সম্পর্কে জানানো হয় এবং পণ্য কিনতে আগ্রহী করা হয়। সেটাই কিন্তু বিজ্ঞাপনের একমাত্র উদ্দেশ্য। তো আমরা কি জানলাম এই বিজ্ঞাপনের সংজ্ঞা থেকে? যে বিজ্ঞাপন একটি অর্থ প্রদত্ত মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন, এবং এটি নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক প্রকাশিত ও প্রচারিত করা হয়। এই বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কে এবার আমরা জানব। প্রথমে হচ্ছে
বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব এবং দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। তো সামাজিক গুরুত্বগুলো কি আমরা একটু দেখি বিজ্ঞাপনের। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন, বিক্রয়কর্মীদের সহায়তা দান করে, শিক্ষামূলক গুরুত্ব এবং সচেতনতা সৃষ্টিও বাড়ানো। তো কর্মসংস্থানের সুযোগ কিভাবে বিজ্ঞাপনে? হ্যাঁ, প্রচুর কর্মসংস্থানের সুযোগ করা সম্ভব হয় বিজ্ঞাপনে। কিভাবে? যেমন একটা বিজ্ঞাপনে অনেক মানুষের দরকার, বা বিজ্ঞাপন করতে গেলে, উপস্থাপন করতে গেলে মানুষের দরকার, বা এখানে যে বিজ্ঞাপনে যে অভিনয় করবে সেই অভিনয়ের জন্য মানুষের দরকার। তো এইভাবে বিভিন্ন কিন্তু খাত তৈরি হয়ে যায় এই বিজ্ঞাপনের ক্ষেত্রে। এভাবেই কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়। এই বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আমরা পণ্যটার ভালোভাবে ব্যবহারটা সম্পর্কে জানি এবং কিভাবে সেটা উন্নয়ন করে বা উন্নত করে বা জীবনে কিভাবে প্রভাব ফেলে সেটা আমরা জানি। বিক্রয়কর্মীদের সহায়তা দান করে কিন্তু এই বিজ্ঞাপন। যদি আমরা একটা বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে আগেই জেনে নিই, তাহলে বিক্রয়কর্মীকে আর বেশি করে এটার সম্পর্কে জানাতে হবে না আমাদের। তারপর হচ্ছে শিক্ষামূলক গুরুত্ব, তারপর হচ্ছে সচেতনতা সৃষ্টিও বাড়ানো। একটা প্রতিটা বিজ্ঞাপনেই কিন্তু পণ্য সম্পর্কে সচেতন করা হয়। অর্থনৈতিক গুরুত্ব কি দেখি আমরা। শিল্পায়ন বাড়ে, শিল্পায়ন বাড়ানো সম্ভব হয়, বৃহদায়তন উৎপাদন করা সম্ভব হয়, প্রতিযোগিতা মোকাবেলা করা সম্ভব হয়। যদি একটা পণ্য সম্পর্কে আমরা বিজ্ঞাপন দিয়ে নিই, সেই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে পণ্যটা যদি বেশি ক্রয় করে ক্রেতারা, তাহলে কিন্তু প্রতিযোগিতা সহজেই মোকাবেলা করা সম্ভব হয়, আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা যায়, জাতীয় ব্যক্তিগত আয় বাড়ানো সম্ভব হয়। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যে ঝুঁকি গ্রহণ। প্রত্যেকটা কাজেই কিন্তু ঝুঁকি আছে, মানুষের জীবনে যেরকম ঝুঁকি আছে প্রত্যেকটা কাজে সেই রকম ঝুঁকি আছে, ঠিক সেই রকমই কিন্তু বিপণন কার্যাবলীতেও ঝুঁকি আছে। সেই ঝুঁকিটা কি আমরা জানবো এখন। ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনার মাধ্যমে বিপণন কার্যাবলী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই হলো বিপণন ঝুঁকি। বলছি যে ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনার মাধ্যমে বিপণন কার্যাবলী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই হচ্ছে ঝুঁকি। যে কার্যাবলীটা অনিশ্চিত, আমরা জানি না নিশ্চিত করে, আগে নিশ্চিত যদি থাকতাম তাহলে তো আমরা সেটা মোকাবেলা করেই নামতাম, কিন্তু যেহেতু আমরা সেটা জানি না তাই এটা অনিশ্চিত। এর ঝুঁকি বিভিন্ন প্রকার হতে পারে, যেমন পণ্যমূল্য কমে যাওয়া, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে অগ্নিকাণ্ড, চুরি, অসাধু প্রতিযোগিতা, নতুন পণ্যের আগমন, এগুলো হতে পারে ঝুঁকি। এই ঝুঁকিটা হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা, আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষতির সম্ভাবনা। ক্রেতারাও ঝুঁকির অন্যতম কারণ হতে পারে। যেমন ক্রেতারা যদি পণ্যটা না কিনে, তাহলে ক্রেতারা কিন্তু এই পণ্যের ঝুঁকির একটা অংশ হয়ে গেল। ভোক্তার রুচির পরিবর্তন ও ঝুঁকির কারণ হতে পারে। যদি ভোক্তার এই পণ্য সম্পর্কে রুচি না থাকে, তাদের রুচিটা এই অন্য পণ্যে চলে যায়, তাহলে কিন্তু সেটা ঝুঁকি। এই ঝুঁকির প্রকারভেদ সম্পর্কে এবার আমরা জানবো। কি কি প্রকারভেদ আছে দেখি। পরিবেশগত ঝুঁকি। হ্যাঁ, এই পরিবেশে যদি এই পণ্যটা উপযোগী না হয়, তাহলে কিন্তু সেই পরিবেশের মাধ্যমেই পণ্যটা কেউ কিনবে না, বা পরিবেশে উপযুক্ত না হলে সেই পরিবেশের জন্য এই পণ্যটা বেমানান, সেটা রয়ে যাবে, কেউ কিনবে না, বিক্রি করতে পারবো না, তো এটা কিন্তু ঝুঁকির কারণ। তারপর হচ্ছে মূল্য ঝুঁকি। যদি পণ্যের মূল্যটা বেড়ে যায়, তাহলে কিন্তু এটা, বা মূল্যটা যদি মূল্য ঠিকঠাক আছে কিন্তু ক্রেতার জন্য সেটা বেশি হয়ে যায়, ক্রেতা না কিনে, তো এটা ঝুঁকি। রাজনৈতিক ও আইনগত ঝুঁকি হতে পারে, আইনের বিভিন্ন কারণের জন্য সেটা ঝুঁকি হতে পারে। রাজনৈতিক সমস্যা বা রাজনৈতিক অস্থিতিশীল বা অরাজকতা, রাজনৈতিক অরাজকতা, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে যদি সেটা পণ্যের এগেইনস্টে চলে যায় এই পরিবেশটা, তাহলে কিন্তু সেই পণ্যটা বিক্রি হবে না, তো এটা একটা ঝুঁকি। তারপর বাজার অবস্থার পরিবর্তনজনিত ঝুঁকি। বাজার যদি হঠাৎ করে বাজার অবস্থার পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু সেটা পণ্যের জন্য ঝুঁকি, ক্রেতার জন্য ঝুঁকি এবং উৎপাদনকারীর জন্য ঝুঁকি। তারপর উৎপাদন ঝুঁকি। তারপর হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। তো এই প্রত্যেকটা ঝুঁকি কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি, কিন্তু আর্থিক ঝুঁকিটা কি আমরা একটু একটু বড় করে জানবো। আর্থিক ঝুঁকিটা একটা গুরুত্বপূর্ণ ঝুঁকি। সেই ঝুঁকিটা আসলে কি? আর্থিক ঝুঁকির প্রথমে আছে ঋণজনিত ঝুঁকি। ঋণজনিত ঝুঁকিটা কি?
দেখি আমরা, ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদের হার বাড়ানো অথবা পরিশোধের সময়সীমা কমানোর ফলে ঋণজনিত ঝুঁকি হতে পারে। যেমন বলছে যে ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদের হার বাড়ানো, যে পর্যন্ত আমরা ঋণ নিলাম সেই ঋণের হঠাৎ করে সুদের হার বেড়ে গেল এবং আমি সেটা পরিশোধ করতে পারলাম না, তো বা একটা উৎপাদনকারী সেটা পরিশোধ করতে পারলো না, তো এটা কিন্তু তার ঝুঁকি। তারপর হচ্ছে পরিশোধের সময়সীমা, যে ধরো ঋণ নিল একটা কোম্পানি, তার সময়সীমা হলো 15 বছর, হঠাৎ করে ব্যাংক যদি বললো যে আমরা সেটা 10 বছরে পরিশোধ করে দিতে হবে আপনাকে, তাহলে উৎপাদনকারীর জন্য সেটা ঝুঁকি। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি ও ক্রয় ক্ষমতা জনিত ঝুঁকি। সেটা কি? মুদ্রাস্ফীতিটা কি আগে আমাদের জানতে হবে। আমার কাছে যা মুদ্রা আছে বা বর্তমান যে মুদ্রা আছে সেই মুদ্রায় আমি ভবিষ্যতে যে অতীতে আমি যে পরিমাণ পণ্য কিনতে পারতাম তার থেকে আমরা বর্তমানে কম পণ্য পাবো, বা একই পরিমাণ পণ্য কিনতে গেলে আমাকে আর বেশি মুদ্রা দিতে হবে, সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতির কারণে মানে ক্রেতার যে ক্রয় ক্ষমতা সেটাও কিন্তু কমে যায়, সেটা কিন্তু একটা ঝুঁকি। এখানে কি আছে দেখি, মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার ঝুঁকি আছে, তাছাড়া এতে ক্রেতার ক্রয় ক্ষমতাও কমে যায়। তারপর হচ্ছে বিনিময় হার পরিবর্তনজনিত ঝুঁকি। বিনিময় হার পরিবর্তনজনিত ঝুঁকি কি? প্রতিটি দেশের মুদ্রার মানের পরিবর্তনের ফলে সৃষ্টি ঝুঁকিকে বিনিময় হার পরিবর্তনজনিত ঝুঁকি বলে। সেই বিনিময় হারটা ওই যে আমরা ইংলিশে যেটা বুঝছি যে কারেন্সি, আমাদের মুদ্রার যে মূল্য সেটা ইউরোপের মুদ্রার মূল্যের সাথে এক না, একটা পার্থক্য আছে, সেটাই হচ্ছে বিনিময় হার পরিবর্তনজনিত ঝুঁকি। তো আর্থিক ঝুঁকিটা আমরা ভালোভাবে বুঝলাম, এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের এই চ্যাপ্টারটা। এই বিপণন কার্যাবলীর চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল, তৃতীয় অধ্যায় দ্বিতীয় পত্রের। তো আগামী ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।